তো আজকে আমাদের 2026 সালের এএনএম ও জিএনএম পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজের 4 নম্বর প্র্যাকটিস ক্লাস। এর আগে আমরা অলরেডি 3টে প্র্যাকটিস ক্লাস আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো। ঠিক আছে? আর যারা নতুন তাদের একটা কথা বলে রাখি, আমরা 2026 সালের এএনএম জিএনএম পরীক্ষার যে জিকে সেকশনটা রয়েছে তার সম্পূর্ণ কভার করছি সেটা। এবং সেটার জন্য কিন্তু আমি অলরেডি তোমাদের যে 2021 থেকে 2025 সাল পর্যন্ত যে পিওয়াইকিউ প্রশ্নগুলো রয়েছে জিকের, সেগুলো কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ করে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো তোমরা যারা এই বছর ক্লাসে নতুন পরীক্ষা দেবে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই করে আসো। সেগুলো কিন্তু তোমাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল। ঠিক আছে? আর আগে আমি যখন 3টে ক্লাস দিয়েছিলাম প্র্যাকটিস ক্লাসগুলো, তখন কিন্তু অনেকেই বলছিল যে ক্লাসের লেন্থটা একটু ছোট হয়ে গেছে। তো আমি সেই অনুযায়ী কিন্তু আজকের ক্লাসের লেন্থটা একটু বড় হবে। কিন্তু আজকের ক্লাসে কিন্তু আগের ক্লাসগুলো থেকে যা জানতে পেরেছো তারা কিন্তু ডবল আজকের ক্লাসে জানতে পারবে। ঠিক আছে? আর আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস নম্বর 4। এই প্র্যাকটিস ক্লাসে আমরা কি করি? গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করি এবং তার সাথে কিন্তু সেই প্রশ্ন বা অপশন রিলেটেড আমরা বিভিন্ন এক্সট্রা তথ্য জেনে নিই। এবং তার মাধ্যমে কিন্তু আমাদের পুরো একটা ওভারঅল জিকের যে প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছু হয়ে যায়। তো তোমরা যারা এএনএম, জিএনএম পরীক্ষা এবছর দেবে, তোমাদের জিকের ক্ষেত্রে কিন্তু একদম মাস্টার প্র্যাকটিস ক্লাস এটা। অন্য চ্যানেলের কিন্তু 2 ঘন্টার যা কনটেন্ট, তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে আধা ঘন্টায় সেই একই কনটেন্ট পেয়ে যাবে। তার থেকে বেটার পাবে। ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই সমস্ত কনটেন্টের জন্য। আর সাবস্ক্রাইব করতে হবে একটা কাজের জন্য, পিডিএফের জন্য। পিডিএফটা তোমরা বিনামূল্যে পেতে হলে তোমরা কিন্তু অবশ্যই করে রাখো সাবস্ক্রাইব, এবং ভিডিওর শেষে তোমাদের বলে দেবো পিডিএফটা কী করে বিনামূল্যে পাবে। তো এই ক্লাসগুলো কিন্তু পরীক্ষার আগে আগে একদম কন্টিনিউ রাখো, একদম মিস করো না। কন্টিনিউ রাখলে তোমাদের কিন্তু জিকের প্রতিনিয়ত প্র্যাকটিস এবং রিভিশন হতে থাকবে। ঠিক আছে? এবং জিকে তোমরা 10-এ কিন্তু 10 অনায়াসে তুলতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা যারা প্রশ্নের উত্তর জানবে অবশ্যই কিন্তু সেগুলো কমেন্ট করবে এবং শেষে জানাবে তোমরা কতগুলো উত্তর করতে পেরেছো। দেখো, প্রথম প্রশ্ন আজকের, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, স্নায়ুকোষ, পেশিকোষ। বল উত্তর কি হবে? মানবদেহের দীর্ঘতম কোষ। দেখো, তোমরা যারা ভিডিওটা মানে প্রশ্নটা দেখার মাত্রই কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা বলার চেষ্টা করবে। আমি প্রশ্ন বলার পর, অপশান বলার পর 2-3 সেকেন্ড পর উত্তর বলে দেবো, না হলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো এটার উত্তর কী হবে? দীর্ঘতম কোষ হচ্ছে আমাদের স্নায়ুকোষ মানবদেহের। এবার দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এই সম্পর্কে। স্নায়ুতন্ত্রের গঠনগত মানে নিউরন কি? স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন। মানবদেহের দীর্ঘতম কোষ কি? স্নায়ুকোষ নিউরন, যেটা আমরা এইমাত্র দেখলাম। এর দৈর্ঘ্য কত? প্রায় 90 থেকে 100 সেন্টিমিটার। একটি নিউরনের প্রধান 3টি অংশ কী কী? কোষদেহ, ডেন্ড্রন এবং অ্যাক্সন। ছবিটা কোনো কারণে আসেনি, তোমরা নিজের বই থেকে দেখে নিও। নিউরনের দীর্ঘতম অজ্ঞাবাহু প্রবর্ধকটির নাম কি? উত্তর হবে অ্যাক্সন। এবং নিউরনের ক্ষুদ্রতম অংশ অজ্ঞাবাহু প্রবর্ধকটির নাম কি হচ্ছে? ডেন্ড্রন। জাস্ট এগুলো দেবে। দেখো, জিকের ক্ষেত্রে কি সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন দেয়। ধরো 10টার মধ্যে 3টে সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের একটু যে সাধারণ বিজ্ঞানের যে বেসিক জিনিসটা আছে না, সেই বেসিকটা জানলে কিন্তু জিকের তোমরা করতে পারবে। হ্যাঁ, লাইফ সায়েন্সের যে আলাদা তোমাদের সেকশনটা রয়েছে সেখান থেকে তোমাদের ডেপথে পড়তে হবে, তবে জিকের জন্য পার্টিকুলারলি তোমাদের বেসিকটা জানলেই কাজ হয়ে যাবে। তারপর দেখো, দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস। খুব গুরুত্বপূর্ণ এটা। নিউরনের কাজ কি? কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা এবং তা পরিবহন করা। তারপর দেখো, দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। ক্ষুদ্রতম কোষ কি মানবদেহের? শুক্রাণু বা স্পাম। বৃহত্তম কোষ কোনটা মানবদেহের? বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাণু। এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? 1.36 কেজি। ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্নতে। দেখো, আশা করছি যারা উত্তর জানো তারা উত্তর দিচ্ছ। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলছে? ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? জয়পুর, যোধপুর, উদয়পুর, কলকাতা। উত্তর কি হবে বলো তোমরা? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু গোলাপি শহর হচ্ছে জয়পুর। ঠিক আছে? তারপরে দেখো, এরপর আমরা দেখে নেব বিভিন্ন শহরের ভারতের যে ডাক নামগুলো কী কী রয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। দেখো, প্রথমে হচ্ছে জয়পুর। জয়পুরকে গোলাপি শহর আমরা দেখলাম, রাজস্থানে অবস্থিত। যোধপুরকে বলা হয় নীল শহর, সূর্যনগর, এটা রাজস্থানে অবস্থিত। উদয়পুরকে বলা হয় হ্রদের শহর। ঠিক আছে? লেক সিটি, এটা কোথায়? এটা হচ্ছে রাজস্থানে। কলকাতা আমরা সকলে জানি প্রাসাদ নগরী এবং আনন্দ শহর বা সিটি অফ জয়, এটা কোথায়? পশ্চিমবঙ্গে। শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, এটা পশ্চিমবঙ্গে আমরা সকলেই জানি। আসানসোলকে বলা হয় কালো হীরের দেশ, এটা কোথায়? এটাও পশ্চিমবঙ্গে আমরা সকলে জানি। জামশেদপুর ভারতের ইস্পাত নগরী, এটা কোথায়? এটা হচ্ছে ঝাড়খণ্ডে। বেঙ্গালুরুকে কী বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি, বিজ্ঞান শহর, উদ্যান নগরী, এটা কোথায়? কর্ণাটকে। আহমেদাবাদ কোথায়? আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, এটা কোথায়? গুজরাটে। সুরাট হচ্ছে হীরা শহর, এটা হচ্ছে গুজরাটে।
কোচিকে বলা হয় আরব সাগরের রানী, এটা হচ্ছে কেরালাতে। লখনৌকে বলা হয় নবাবের শহর, এটা হচ্ছে উত্তরপ্রদেশে। কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার, এটা হচ্ছে উত্তরপ্রদেশে। অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের শহর, এটা হচ্ছে পাঞ্জাবে। এগুলো কিন্তু ভালো করে তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো, আর পিডিএফের জন্য কিন্তু বললাম শেষ পর্যন্ত দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। আর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন চলে এসে আমরা দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটিকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, ঠিক আছে। পাওয়ার হাউস অফ সেল বলা হয় কোনটিকে? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, নিউক্লিয়াস। উত্তর হবে কোনটা বলো? এটা একটা সোজা প্রশ্ন, যারা একটু পড়াশোনা করে তারা জানতে পারে, মানে বেসিক যারা সায়েন্সটা পড়েছে। এটা উত্তর হবে, এটা উত্তর হবে কিন্তু মাইটোকন্ড্রিয়া। দেখো এবার রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে, রাইবোজোমের কাজ কি? রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ রাইবোজোমই কিন্তু এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, এটা মাথায় রাখবে, ঠিক আছে। লাইসোজোম, একে বলা হয় আত্মঘাতী তৈরি বা সুসাইডাল ব্যাগ, খুব গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয়, ব্রেইন অফ দ্য সেল। এটি কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে এবং এর মধ্যে জিনগত উপাদান কী কী থাকে? ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে। সেল সম্পর্কে দেখো, সেল 1665 সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন, এটা কিন্তু ছিল একটা মৃত কোষ, ঠিক আছে। রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন, এটা ছিল একটা মৃত কোষ। কিন্তু এটা হচ্ছে 1674 সালে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহক, ইনি কিন্তু জীবন্ত কোষ আবিষ্কার করেন, ঠিক আছে। ইনি কোথায় কোষটা আবিষ্কার করেন? এটা হচ্ছে কর্কে। কর্কে, আর বোতলে যে কর সেটা, আর ইনি কিন্তু একটা পুকুরে, পন্ডে কিন্তু ইনি আবিষ্কার করেন জীবন্ত সেল, এটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। কোষতত্ত্ব কে দেন? কোষতত্ত্ব দেন হচ্ছে স্লেডেন এবং সোয়ান। এটিপির পুরো নাম কি? মানে এই যে মাইটোকন্ড্রিয়া, এখানে কিন্তু শক্তির উৎপন্ন হয় এটিপির মাধ্যমে। আর এটিপির পুরো নাম কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং একে কিন্তু এনার্জি কারেন্সি বলা হয়। গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ বা পোস্ট অফিস অফ দ্য সেল বলা হয়। কোষ প্রাচীর শুধুমাত্র কিন্তু উদ্ভিদেই থাকে, সেটা কিন্তু প্রাণী কোষে থাকে না। আর এটি প্রধানত কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি। বাকি কিন্তু অন্যান্য উদ্ভিদের কিন্তু অন্যান্য, মানে উদ্ভিদ, ফাঙ্গাই, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, এদের কিন্তু আলাদা আলাদা জিনিস দিয়ে কিন্তু তৈরি। উদ্ভিদে যদি বলে তাহলে কিন্তু সেলুলোজ হবে। কোষ পর্দা, এটা কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুই কোষে থাকে, এর মধ্যে প্রোটিন এবং লিপিড দিয়ে প্রধানত তৈরি, আর কিছু পরিমাণ কার্বোহাইড্রেটও থাকে। তারপরে ক্রোমোজোম, এটি মানুষের প্রতি দেহকোষে 46টি থাকে, মানে 23 জোড়া, মানে পেয়ার হিসেবে থাকে, পেয়ার মানে 23 জোড়া, মানে 46টা টোটাল। এবং জিন হচ্ছে কি? বংশগতির ধারক এবং বাহক হলো জিন, ঠিক আছে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এগুলো ভালো করে মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু, ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা, লন্ডন, বলো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার ক, জেনেভা। দেখো একটা তোমাদের ট্রিক বলি, যখনই কোনো এই যে WHO বা WTO এই ধরনের মানে ডাব্লু আলা যখন সংস্থা দেখবে, তখন কিন্তু 90% ক্ষেত্রে কিন্তু সেটা জেনেভা হয়, ঠিক আছে। মানে ধরো তোমরা উত্তরটা জানো না, মানে একটা গেস করতে চাচ্ছ, তাহলে কিন্তু তোমরা জেনেভার সাথে যাবে। বাকি উত্তর জানলে তো ভালো কথা, উত্তর না জানলে বলছি আমি, ঠিক আছে। মানে এমনি আন্দাজে না দেওয়াই ভালো, তবে আমরা বলছি ধরো করতে চাচ্ছ উত্তর, তাহলে কিন্তু জেনেভা করবে, যদি ডাব্লু দিয়ে শুরু হয় কোনো অর্গানাইজেশনের নাম, ইন্টারন্যাশনাল কিন্তু, ঠিক আছে। দেখো এবার আমরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলো দেখে নিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু, এ কথা জেনেভা সুইজারল্যান্ডে। সম্মিলিত জাতিপুঞ্জ মানে ইউএন, ইউনাইটেড নেশনস, এটা হচ্ছে নিউ ইয়র্ক আমেরিকাতে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। ইউনেস্কো কোথায়? প্যারিস ফ্রান্সে। ইউনিসেফ কোথায়? নিউ ইয়র্ক আমেরিকাতে। বিশ্ব ব্যাংক কোথায়? ওয়াশিংটন ডিসি আমেরিকা। আন্তর্জাতিক মুদ্রা ফান্ড মানে আইএমএফ কোথায়? এটাও কিন্তু ওয়াশিংটন ডিসি আমেরিকা। সার্কের কোথায়? কাঠমান্ডু নেপাল। ব্রিক্সের কোথায়? সাংহাই চায়না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে এডিবির কোথায়? মেলিনা ফিলিপাইন্স। আন্তর্জাতিক আদালত হেগ নেদারল্যান্ডস। বিশ্ব বাণিজ্য সংস্থা জেনেভা সুইজারল্যান্ড। খাদ্য কৃষি এফএকিউ, এটা হচ্ছে রোম ইতালি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি লুসান সুইজারল্যান্ড। ইন্টারপোল কোথায়? লিয়ন ফ্রান্স। আর এই যে খাদ্য টাইপের যেই জিনিসগুলো আছে, খাদ্য টাইপের যে সংস্থাগুলো, এগুলো কিন্তু রোমই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো না, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? মাত্র দেখলাম, এটা উত্তর হবে কি? লাইসোজোম। এটা এক্সট্রা করে কিছু বলার নেই, লাইসোজোম। আর প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, ঠিক আছে, উদ্ভিদ কোষেই থাকে প্লাস্টিড। আর গলগি বাড়িকে কী বলা হয়? পোস্ট অফিস অফ দ্য সেল, তারপরে হচ্ছে ট্রাফিক পুলিশ, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সান্দাকফু,
ফালুট, সবরকর, অযোধ্যা পাহাড়। উত্তর কি হবে বলো? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। ঠিক আছে, দেখো এবার পশ্চিমবঙ্গের সম্পর্কে আমরা কুইক ফ্যাক্ট, যেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয় সেখান থেকে সেগুলো জেনে নিই। পশ্চিমবঙ্গের রাজধানী কোনটা? কলকাতা। আমরা সকলেই জানি একে প্রাসাদ নগরী বা ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? সান্দাকফু। উচ্চতা কত? 3636 মিটার। এটা কিন্তু মাথায় রাখবে। আর এটা কিন্তু দিতে পারে যে এটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত। উত্তর হবে কিন্তু সিঙ্গালীলা। প্রধান নদী কি পশ্চিমবঙ্গের? গঙ্গা। এর দৈর্ঘ্য প্রায় পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার। আর নর্মাল যদি বলে তাহলে কিন্তু 2525 কিলোমিটার হচ্ছে গঙ্গার দৈর্ঘ্য। রাজ্য পশু কি? মেছো বিড়াল মানে ফিশিং ক্যাট। রাজ্য পাখি কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার। রাজ্য ফুল কি? শিউলি। তারপরে রাজ্য গাছ হচ্ছে ছাতিম। বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে কোনটা? দক্ষিণ 24 পরগনা। আর যদি বলে জনসংখ্যার দিক থেকে তাহলে কিন্তু হবে উত্তর 24 পরগনা। ক্ষুদ্রতম জেলা আয়তন হচ্ছে কলকাতা। আর এই যে কলকাতার এই যে লেখাই আছে কলকাতার যে জনঘনত্ব সব থেকে বেশি। ঠিক আছে, আর জনঘনত্ব মানে পার বর্গ স্কোয়ার কিলোমিটার, মানে 1 বর্গ কিলোমিটারে কত মানুষ বসবাস করে সেটা হচ্ছে জনঘনত্ব। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে কলকাতা। সাক্ষরতার হার প্রথম জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর। এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো, ভারতের প্রথম যে পাতাল রেল সেটা কোথায় চালু হয়? কলকাতাতে 1984 সালে। সুন্দরবন এটি কিন্তু বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা কবে পায়? 1987 সালে। পাহাড়ের রানী কাকে বলা হয়? দার্জিলিংকে বলা হয়। টেরাকোটার মন্দির কোথায় পাওয়া যায়? বাঁকুড়া জেলা কিন্তু বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত। দার্জিলিংয়ের চা 2004 সালে প্রথম জিআই ট্যাগ পায়। মানে প্রথম পণ্য হিসেবে কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল 2004 সালে। উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, একে বলা হয় ত্রাসের নদী। রাঢ় অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর, একে বলা হয় বাংলার দুঃখ। বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রত্যেকগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। রক্ত জমাট বাঁধতে কোন সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। কি হবে উত্তর বলো? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার ঘ, ভিটামিন কে। দেখো এবার বিভিন্ন ভিটামিনের যে রাসায়নিক নাম এবং তাদের অভাব ঘটিত যে রোগগুলো হয় সেগুলো দেখে নিই। ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, এর অভাবে হয় রাতকানা রোগ। তারপরে দেখো, তবে জেরোফথেলমিয়া হয়। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, এটার কারণে হয় বেরিবেরি রোগ, খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন বি টু রাইবোফ্লোবিন, এর অভাবে হয় কিলোসিস বা ঠোঁটের কোণে ঘা। ভিটামিন বি3 হয় নিয়াসিন, এর রাসায়নিক নাম, এর জন্য হয় প্লেগরা। এটা কিন্তু 3D রোগ বলা হয়, 3D। ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, এর জন্য হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, রক্তাল্পতা যেটাকে বলা হয়। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এর জন্য হয় স্কারবি। ভিটামিন ডি ক্যালসিফেরল, এর জন্য হয় রিকেট, শিশুদের এবং বড়দের হয় অ্যাস্ট্রিওম্যালাসিয়া। ভিটামিন ই টোকোফেরল, এর অভাবে হয় বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে হয় মানে এর রাসায়নিক হচ্ছে ফাইলোকুইনান। আর এর অভাবে হয় রক্তক্ষরণ, মানে রক্ত জমাট বাঁধতে দেরি হয়, মানে কোনো জায়গা ধর কেটে গেল তো এখানে কিন্তু রক্ত জমাট কিন্তু তাড়াতাড়ি বাঁধে না। ঠিক আছে, তো এই যে রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন দেখে নিই কি বলছে। গীতগোবিন্দ কাব্যগ্রন্থটির রচয়িতাকে? কবি জয়দেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কলহন। উত্তর কি হবে বলো? গীতগোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতা কি? উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার ক, কবি জয়দেব। দেখো এবার আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বইয়ের নাম এবং লেখক সম্পর্কে জেনে নিই। ইন্ডিকাকে লিখেছেন মেগাস্থিনিস। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বা চাণক্য। হর্ষযুদ্ধ লিখেছেন বাণভট্ট। রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, এর থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। মুদ্রা রাক্ষস লিখেছে বিশাখ দত্ত। মালবিকাগ্নিমিত্রম লিখেছেন কালিদাস। অভিজ্ঞান শকুন্তলম লিখেছে কালিদাস। কুমার সম্ভবম কালিদাস লিখেছে, এটা মাথায় রাখবে। বুদ্ধচরিত লিখেছে অশ্ব ঘোষ। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস লিখেছেন তুলসীদাস। দেখো এই যে এখানে কিন্তু একটু অনেকের সমস্যা হয়, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছে তুলসীদাস। ঠিক আছে, আইনি আকবরীকে লিখেছে আবুল ফজল। বাবর নামে লিখেছে বাবর নিজেই। হুমায়ুন নামে লিখেছেন গুলবদন বেগম। তুগলক নামা লিখেছে আমির খসরু। গীতগোবিন্দ লিখেছে জয়দেব। তহকে হিন্দ লিখেছে আলবেরুনি। নীলদর্পণ লিখেছে দীনবন্ধু মিত্র। আনন্দবান লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বর্তমান ভারত লিখেছে স্বামী বিবেকানন্দ। গোরা গীতাঞ্জলি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পায়। ঠিক আছে, প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় হিসাবে। পথের দাবি লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ লিখেছেন মহাত্মা গান্ধী। এটা কিন্তু
তার অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক বই এবং তাদের লেখক, এগুলো চাইলে তোমরা স্ক্রিনশট কিংবা খাতায় লিখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের লালা গ্রন্থিতে কোন উৎসেচকটি পাওয়া যায়? বলো উত্তর কি হবে? দেখো, মানুষের লালা গ্রন্থিতে যদি বলে কোন উৎসেচক পাওয়া যায়, তাহলে কিন্তু হবে উত্তর অপশন নাম্বার খ, টায়ালিন, ঠিক আছে। দেখো, উৎসেচক হচ্ছে প্রোটিনধর্মী জৈব অনুঘটক, যা শরীরের রাসায়নিক বিক্রিয়া হার বাড়ায়, কিন্তু নিজে কিন্তু অপরিবর্তিত থাকে, মানে নিজে কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। লালা গ্রন্থির উৎসেচক কী কী আছে? মানুষের লালায় প্রধানত টায়ালিন এবং সামান্য পরিমাণ মল্টেজ উৎসেচক থাকে। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক মুখ অবরোধ থেকে শুরু হয় টায়ালিনের সাহায্যে। মানে যখন আমরা কার্বোহাইড্রেট গঠিত খাবার খাই, সেটা কিন্তু মুখে যে লালারস এর মাধ্যমে কিন্তু সেটাকে ব্রেক করে, ঠিক আছে, ছোটো ছোটো পার্টে ব্রেক করে। তারপরে কিন্তু আমাদের যে পরিপাক প্রক্রিয়া কিন্তু পরে চলতে থাকে, পরিপাক প্রক্রিয়া তো অনেক বড়, সেটা চলতে থাকে ধীরে ধীরে, মানে মুখ থেকে শুরু হয় কিসের মাধ্যমে? যে কার্বোহাইড্রেট বা শর্করা যে জাতীয় খাদ্যগুলো আছে, সেখান থেকে কিন্তু মুখ থেকেই সেটাকে মানে ব্রেক করতে শুরু করে, কার মাধ্যমে? টায়ালিনের মাধ্যমে, ঠিক আছে। পেপসিন, এটি পাকস্থলীতে পাওয়া যায় এবং এটি কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য হজম করতে সাহায্য করে। ট্রিপসিন, এটা অগ্নাশয় থেকে নিঃসৃত হয়, মানে অগ্নাশয় এটাকে নিঃসৃত করে এবং এটি কিন্তু প্রোটিন পরিপাকে সাহায্য করে। লাইপেজ, এটা লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য হজম করতে লাইপেজ সাহায্য করে। রেনিন, এটি শিশুদের পাকস্থলীতে থাকে এবং দুধের প্রোটিন হজম করতে সাহায্য করে। তারপরে দেখো, সবথেকে বড় গ্রন্থি দেখে নিই আমরা, সবথেকে বড় যদি বলে গ্রন্থি কী, তাহলে কিন্তু হবে লিভার, ঠিক আছে। তারপরে অগ্নাশয়, একে মিশ্র গ্রন্থি বলা হয়, কারণ এটি কিন্তু উৎসেচক এবং হরমোন দুটোই কিন্তু এখানে এটা ক্ষরণ করে। তাক, যে বস্তুর ওপর উৎসেচক কাজ করে তাকে কিন্তু সাবস্ট্রেস বলা হয়, ঠিক আছে। তারপরে সর্বজনীন পাচকরস, অগ্নাশয় রস কি সর্বজনীন পাচকরস বলা হয়, কারণ এতে শর্করা, প্রোটিন, ফ্যাট 3 ধরনের খাদ্য হজম করা উৎসেচক থাকে। লাইসোজোম, এটি চোখের জল এবং লালারসে থাকে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, এটা কিন্তু মাথায় রাখবে, ওকে। লাইসোজোম বলছি লাইসোজাইম, ওকে। চলে আসছি নেক্সট প্রশ্ন, দেখো কি বলছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, সুচেতা কৃপলানি। প্রথম মহিলা প্রধানমন্ত্রী বলছে, কি হবে বলো উত্তর? এর উত্তর কি হবে? এর উত্তর কিন্তু অপশন নাম্বার খ, ইন্দিরা গান্ধী। আর ইনি কিন্তু প্রথম রাষ্ট্রপতি, সরোজিনী নাইডু প্রথম রাজ্যপাল, আর সুচেতা কৃপলানি প্রথম মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। কোথায়? ইনি উত্তরপ্রদেশের, ঠিক আছে। তারপরে দেখো, এবার আমরা গুরুত্বপূর্ণ ভারতের প্রথম দেখে নিই। দেখো, ইন্দিরা গান্ধী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছি প্রধানমন্ত্রী। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা কিন্তু সব পুরুষ, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, এইমাত্র বললাম 1913 সালে পান গীতাঞ্জলির জন্য। ভারতের প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী, শেষও কিন্তু ইনি, এটাও মাথায় রাখবে। তারপরে দেখো, ভারতের প্রথম কমান্ডার ইন চিফ জেনারেল কে এম কারিয়াপ্পা। ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হীরালাল জেকানিয়া। ভারতের প্রথম ভারতরত্ন জয়ী হয়েছে 3 জন ছিলেন টোটাল, এটা মাথায় রাখবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রমন এবং চক্রবর্তী রাজাগোপালাচারী। 1954 সালে কিন্তু দেওয়া হয়। ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভালাঙ্কার, মানে জিভি মাভালাঙ্কার। ম্যাগসেসে পুরস্কার প্রথম পেয়েছেন কে? বিনোবা ভাবে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হুসেন। যেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। পেলেগ্রা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? এটা এইমাত্র দেখলাম কি হবে, ভিটামিন B3, ঠিক আছে। ভিটামিন B3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে? এটা তো আমি যদি ক্লাসটা প্রথম থেকে তোমরা দেখে থাকো, তাহলে কিন্তু মন দিয়ে, তাহলে কিন্তু প্রশ্নটা দেখা মাত্রই উত্তর করতে পারবে। এটার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে। দেখো, এবার আমরা ভারতের যে ভারতীয়রা নোবেল পুরস্কার পেয়েছিলেন তাদের একটা লিস্ট দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর কবে পেয়েছিলেন? 1913 সালে সাহিত্যের জন্য, এবং তিনি প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় হিসেবে কিন্তু নোবেল পান, যেটা আমি তোমাদের বলেছি। সিভি রমন 1913 সালে পদার্থবিদ্যা, রমন এফেক্টের জন্য। হরগোবিন্দ খুরানা 1968 সালে চিকিৎসা বিজ্ঞানের জন্য। মাদার টেরিজা, তিনি শান্তির জন্য পান 1979 সালে। তারপরে সুব্রমণ্যম চন্দ্রশেখর 1983 সালে পান পদার্থবিদ্যার জন্য।
অমর্ত্য সেন 1998 সালে পান অর্থনীতির জন্য, ভেঙ্কটরামান রামকৃষ্ণন তিনি রসায়নের জন্য পান 2009 সালে, কৈলাস সত্যার্থী 2014 সালে পান শান্তির জন্য, আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি পান 2019 সালে অর্থনীতির জন্য। তো এগুলো কিন্তু মাথায় রাখি ভালো করে, ঠিক আছে? কোন ফিল্ডে পান সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, অস্থি ও দাঁত মজবুত করার জন্য কোন খনিজটি প্রয়োজন? আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, পটাশিয়াম। তো অস্থি এবং দাঁত মজবুত করার জন্য কোনটা প্রয়োজন? সেটা হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে? দেখো ক্যালসিয়াম, এক সেকেন্ড, ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কী কী আছে? রিকেট হয়, অস্টিওম্যালেশিয়া বড়দের হয়, আয়োডিনের অভাবে হচ্ছে গলগণ্ড গয়টার এটা হয়, আয়রন বা লোহার অভাবে হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, ফ্লোরিনের অভাবে হচ্ছে ডেন্টাল ক্যারিস হয় মানে দাঁতের ক্ষয়, ফসফরাসের অভাবে হাড় দাঁতের দুর্বলতা দেখা যায়, সোডিয়ামের অভাবে পেশির টান, নিম্নচাপ নিম্ন রক্তচাপ হয়, তারপরে যে পটাশিয়ামের অভাবে স্নায়বিক দুর্বলতা, হৃদস্পন্দনে অনিয়ম, ম্যাগনেসিয়ামের অভাবে অনিদ্রা, পেশির খিঁচুনি, কোবাল্টের অভাবে রক্তাল্পতা। তো এগুলো কিন্তু অভাবজনিত রোগগুলো তোমরা কিন্তু পিডিএফটা নিয়ে জাস্ট দেখে নেবে আর এর প্রধান কাজগুলো কিন্তু দেখে নেবে, ঠিক আছে? এগুলো আমি আর বেশি বলছি না। চলে আসি পরবর্তী প্রশ্নে। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ করার কথা বলা হয়েছে? ধারা 14, ধারা 15, ধারা 17, ধারা 19। কী হবে উত্তর বলো? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার গ, ধারা 17, ঠিক আছে? এবার আমরা যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সেই সম্পর্কে একটু বেসিক দেখে নিই। দেখো মৌলিক অধিকারের উৎস যদি বলে মানে ভারতীয় সংবিধান যে রয়েছে, ভারতীয় সংবিধানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন দেশের সংবিধান থেকে গৃহীত মানে ইন্সপায়ার হয়ে সেগুলো কিন্তু করা হয়েছে। এবার এই যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কত নম্বর অংশে রয়েছে? পার্ট নাম্বার 3-তে রয়েছে 12 থেকে 35 নম্বর ধারাতে, ঠিক আছে? এটাকে কিন্তু বলা হয় ভারতের সংবিধানের ম্যাগনা কার্টা। এবার আমরা 6টি মৌলিক অধিকার দেখো, যখন ভারতের সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন কিন্তু টোটাল 7টা মৌলিক অধিকার ছিল, ফান্ডামেন্টাল রাইট ধরে 7টা ছিল। তাহলে 7 নম্বরটা কোথায় গেল? 7 নম্বরটা ছিল কি? 7 নম্বরটা ছিল হচ্ছে সম্পত্তির অধিকার মানে রাইট টু প্রপার্টি, ঠিক আছে? সম্পত্তির অধিকার এটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটাকে কিন্তু মৌলিক অধিকার থেকে তোমাদের আইনি অধিকার সেখানে নিয়ে যাওয়া হয়। এটা বর্তমানে কোন ধারায় রয়েছে? এটা বর্তমানে রয়েছে 300 নম্বর ধারায় রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আগে ছিল হচ্ছে তোমাদের 19-এর 1-এর এফ এবং 31 নম্বর ধারায় ছিল, ঠিক আছে? এবং এটাকে কিন্তু এখন বর্তমানে রয়েছে 300 এবং কত নম্বর যেগুলো শিডিউল তাহলে কিন্তু 12, ঠিক আছে? 12 নম্বর পার্টে সরি, ঠিক আছে? তো এই ছিল তোমাদের 7 নম্বর ধারা একটু দেখে বলে দিলাম, এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, তো এটা কিন্তু একটু চাইলে তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে? তারপরে চলে আসি 6টা মৌলিক অধিকার যেটা বর্তমানে রয়েছে সেটা দেখে নিই। তো সাম্যের অধিকার এটা কত? 14 থেকে 18 নম্বর ধারা। তোমরা জাস্ট এটা দেখে এর মধ্যে বিস্তারিত জানলে তোমাদের দরকার নেই, কারণ এখান থেকে বিস্তারিত দেয় না, জাস্ট তোমাদের ওপর থেকে যে বেসিকগুলো আছে সেগুলো দেয়, যে কোনটা কত নম্বর ধারায় রয়েছে সেটা ব্যাস। স্বাধীনতার অধিকার রয়েছে 19 থেকে 22 নম্বর ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে 23 থেকে 24। ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে 25 থেকে 28। সাংস্কৃতিক শিক্ষার বিষয় রয়েছে 29-30 এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে 32 নম্বর ধারা। এবং একটা জিনিস মনে রাখবে যে এই যে 32 নম্বর ধারাটা রয়েছে না, এটাকে কিন্তু B.আর. আম্বেদকর ইনি কিন্তু বলেছেন সংবিধানের হৃদয় ও আত্মা, ঠিক আছে? তো এই ছিল তোমাদের মৌলিক মানে বেশি একটা ধারণা মৌলিক অধিকার সম্পর্কে, এটা কিন্তু এখান থেকে দেখে রাখবে। আমি যদি পারি পরবর্তী ক্লাসে যখন যদি এখান থেকে প্রশ্ন দিই তাহলে কিন্তু এগুলোর দিকে একটুখানি তোমাদের বলে দেবো, ঠিক আছে? একটু বেশি বলে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। নেক্সট প্রশ্ন এবং আজকে আমাদের এটা শেষ প্রশ্ন, ঠিক আছে? জলে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন সি। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা আমাদেরকে নিচে কমেন্ট করে জানাও যে ওটার উত্তর কী হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আজকে আলোচনা। আজকে আলোচনা মোটামুটি আমাদের 25 মিনিট করলাম। দেখো আমি চাই না যে একদিনেই তোমাদের সব কিছু দিয়ে দিই, একদিনে কিছু সব কিছু দিলে তোমরা কিন্তু না রিভিশন করতে পারবে না কিছু সেগুলোকে মাথায় রাখতে পারবে। তো তোমরা যখন আমি ক্লাসগুলো দেবো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো পরের দিন রিভিশন করে তারপরে নেক্সট ক্লাসগুলো করবে, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। তাহলে কিন্তু সেগুলো তোমরা বারবার করে রিকল করতে পারবে। শুধুমাত্র বসে ভিডিওটা দেখলাম তাহলে কিন্তু কোনো সময় তোমরা সেগুলোর থেকে লাভ উঠাতে পারবে না। তোমাদের জন্য আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসি, তোমরা কী করবে এগুলোকে খাতায় নোট করো, অথবা যে আমি পিডিএফগুলো দিচ্ছি সেগুলো ফোন থেকেই পড়ো। ফোন থেকে পড়ার থেকে এগুলো খাতায় নোট করে পড়লে তোমাদের বেশি সুবিধা হবে। তো নোট করে পড়ো। এবং পিডিএফটার জন্য তোমরা কী করবে, পিডিএফটার জন্য তোমরা আমাদের যে টেলিগ্রাম আছে, ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে,
সে টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং প্রথমে কী করতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু জয়েন হও, তাহলে কিন্তু তোমরা পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? তো এই যে প্র্যাকটিস ক্লাসগুলো এগুলো কিন্তু প্রতিনিয়ত আসবে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যে টপিক ওয়াইজ তোমরা কোন টপিকে চাচ্ছ আমি ক্লাসটা দিই সেটা কিন্তু অবশ্যই সেটা তোমরা জানাইও, আমি কিন্তু সেইগুলোই ক্লাস দেবো। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।